হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে প্রোস ওয়ার্কস আছে তার উপরেই ক্লাস নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট এবং নেচার পোয়েট বলে মনে করা হয়, বাট প্রোসেও কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে। তো দেখো, তার কন্ট্রিবিউশন আমরা জেনে নেব যে প্রোসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কি কন্ট্রিবিউশন আছে। দেখো, William Wordsworth is best known as a great romantic poet, but he also wrote important prose works. যেটা বললাম, উনি কিন্তু অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক পোয়েট বলে তিনি বেশি বিখ্যাত, কিন্তু পোয়েমের পাশাপাশি তিনি কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্রোসও লিখেছেন। His prose is not as famous as his poetry, yet it plays a key role in understanding his ideas about literature and life. যদিও বা তার তিনি যেহেতু পোয়েট্রি লিখে ফেমাস হয়েছেন, তার পোয়েট্রির তুলনায় তার প্রোস অতটা বেশি ফেমাস না, বাট তাও তিনি তার প্রোসের মধ্যে এমন কিছু জিনিস লিখেছেন যেগুলো লিটারেচার এবং লাইফের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিটারেচার এবং লাইফের প্রতি তার যে আইডিয়া সেগুলো তার প্রোস ওয়ার্কের থ্রুতে আমরা জানতে পারি। Most of his prose is simple, clear and full of deep thought. তার বেশিরভাগ প্রোস কি ভীষণ সিম্পল ওয়েতে, ক্লিয়ার ওয়েতে এবং ডিপ থট দিয়ে তিনি কিন্তু লিখেছেন। ওয়ান অফ হিজ মোস্ট ইম্পর্টেন্ট প্রোস পিসেস ইজ দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড, যেটা 1800 থেকে 1802 এই দুটো এডিশনে কিন্তু প্রথমটা ছাপা হয়েছিল 1800-তে এবং সেকেন্ড এডিশনটা কিন্তু পাবলিশ হয়েছিল 1802-এ। ঠিক আছে, দিস ওয়ার্ক ইজ কনসিডার্ড দ্য ম্যানিফেস্টো অফ ইংলিশ রোম্যান্টিসিজম। যেটা বললাম যে যেহেতু তিনি রোম্যান্টিক পিরিয়ডটা শুরু করেছিলেন, রোম্যান্টিক মুভমেন্ট, তিনি এবং তার ফ্রেন্ড কোলরিজ, তো তার লেখা এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড, যেটা তিনি তার ফ্রেন্ডের সঙ্গে মিলে লিখেছিলেন, এটা কিন্তু ইংলিশ রোম্যান্টিসিজমের ম্যানিফেস্টো ফার্স্ট ডকুমেন্টারি বলে মনে করা হয়। ইন ইট ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্লেন্স হিজ এইম টু রাইট পোয়েট্রি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল। দেখো, রোম্যান্টিক মুভমেন্টের আগে কিন্তু ক্লাসিক্যাল এজ ছিল এবং সেই সময় কিন্তু সবটাই বলতে পারো যে গড রিলিজিয়াস কনসেপ্টের উপরে, এছাড়াও কিং, ওয়ার, ব্যাটেল, এই সব কিছুর উপরে লেখা হতো। এবার এই লিরিক্যাল ব্যালেডে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার নিজের আইডিয়া লেখেন। তিনি বলেন যে যেখানে হচ্ছে কমন পিপলদের ব্যাপারেও কিছু লেখা উচিত, শুধুমাত্র গড বা কিংদের ব্যাপারে কেন লেখা থাকবে, কমন বা অর্ডিনারি পিপলদের লাইফ, তাদের স্ট্রাগল নিয়েও কিন্তু অবশ্যই লেখা উচিত। ঠিক আছে, he criticizes the artificial style of 18th century poets and says that poetry should come from the spontaneous overflow of powerful feelings. He believes that strong emotions are best expressed when recollected in tranquility. ঠিক আছে, তিনি 18th century পোয়েটদেরকে ক্রিটিসাইজ করেছেন এবং তিনি মনে করেন যে এই যে পোয়েট্রি বা যে কোনো লেখা সবসময় কি স্ট্রং ইমোশন থেকেই আসে। ঠিক আছে, এবং পোয়েট্রি থ্রুতে কি করে, মানুষ তার ইমোশনকে কিন্তু এক্সপ্রেস করে, আর এটা একটা বেস্ট ওয়ে বা বেস্ট কি বলবো উপায় বলে মনে করেন তিনি, যে নিজের ইমোশনটাকে ব্যক্ত করার। ঠিক আছে, Wordsworth prose also focuses on the relationship between nature and human life. ঠিক আছে, অর্ডিনারি পিপল ছাড়াও তিনি কিন্তু নেচার এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা ডিপ কানেকশন, তিনি কিন্তু তার ব্যাপারেও লিখেছেন। হি রাইটস অ্যাবাউট হাউ নেচার ক্যান হিল, টিচ অ্যান্ড গাইড পিপল। তিনি বলেছেন, দেখো, তিনি নেচারকে একজন গাইড হিসেবে তিনি দেখেন, টিচার হিসেবে তিনি দেখেন। তিনি মনে করেন যে মানুষ যখন ভীষণ স্ট্রেস থাকে, যখন তার মেন্টাল ব্রেকডাউন হয়, বা যখন সে কোনো কারণে টেনশন করে, তখন কিন্তু যদি সে একবার নেচারের সান্নিধ্যে যায়, তখন কিন্তু তার সমস্ত স্ট্রেস, সমস্ত টেনশন কিন্তু নেচার হিল করতে পারে, নেচার কিন্তু কমাতে পারে। ঠিক আছে, শুধু তাই না, নেচার যেরকম মানুষের স্ট্রেসকে কমায়, মানুষের পেন বলো, মানুষের মেন্টাল ব্রেকডাউনে সাপোর্ট করে, ঠিক তেমনি নেচার কিন্তু টিচ করতে এবং মানুষকে গাইড করতেও কিন্তু সাহায্য করে। ঠিক আছে, ইন হিজ এসে হি শো হিজ বিলিভ দ্যাট পোয়েট্রি শুড ডিল উইথ অর্ডিনারি সাবজেক্টস অ্যান্ড সিম্পল রুরাল লাইফ বিকজ দিস কন্টেন ইউনিভার্সাল ট্রুথ। তিনি মনে করেন, তার ওপিনিয়ন এটা, যে পোয়েট্রি শুধুমাত্র কেন কিংদের, গডদের জন্য হবে,
পোয়েট্রি অর্ডিনারি বিষয়ের উপরেও হওয়া উচিত, কেননা এই সমস্ত ক্ষুদ্র জিনিস নিয়ে কিন্তু মানে গোটা ইউনিভার্স তৈরি হচ্ছে। এবার দেখো মানে যেটা আমরা হচ্ছে কি মানে যাদের মনে করো যে ভীষণ তারা লাক্সারিয়াস লাইফ লিড করে, ওরা কিন্তু জীবনের আসল মানেটা বুঝতে পারবে না, ঠিক আছে? জীবনের আসল মানে কারা বুঝতে পারে? যারা এই অর্ডিনারি এবং সিম্পল লাইফ লিড করে, ঠিক আছে? আর এই যে মানে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যেটা গোটা বিশ্বে ছড়িয়ে আছে। মনে করো যে যেটা বললাম আমি, যে যেটা আসল যে লাইফ বা স্ট্রাগল যেটা, সেটা কিন্তু কেউ মানে যখন কোনো অর্ডিনারি বিষয়ের প্রসঙ্গে আসে তখনই কিন্তু মানুষ বুঝতে পারে অ্যাকচুয়ালি যে লাক্সারি ভাবে জীবন কাটানোটা একরকম, এবং সেখান থেকে বেরিয়ে এসে অর্ডিনারি মানুষদের মতো জীবন কাটানোটা আরো অনেক বেশি টাফ, ঠিক আছে? তো এই জিনিসটাই কিন্তু ওয়ার্ডসওয়ার্থ চেয়েছিল সবাইকে তার পোয়েট্রির মাধ্যমে বোঝাতে, যে অর্ডিনারি লাইফ নিয়ে অর্ডিনারি সাবজেক্ট নিয়ে লেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। Apart from literary criticism, Wordsworth wrote letters, autobiographical notes and political essay। এবার তিনি লিটারারি ক্রিটিসিজমও লিখেছেন এবং তিনি তার পাশাপাশি কি তিনি অনেক লেটার বা এপিস্টল লিখেছেন, ঠিক আছে? অটোবায়োগ্রাফিক্যাল নোটস তার রয়েছে এবং তিনি পলিটিক্যাল ইস্যু মানে পলিটিক্যাল জিনিসের উপরেও তিনি কিন্তু অনেক এসে লিখেছেন। ইন দিস হি এক্সপ্রেসেস হিজ ভিউজ অন এডুকেশন, সোশ্যাল ইস্যু অ্যান্ড মোরাল ভ্যালু। শুধুমাত্র যে অর্ডিনারি পিপলদের নিয়ে লিখেছেন এমন না, তিনি তার লেখার মাধ্যমে কিন্তু এডুকেশনের ইম্পর্টেন্স, বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যু বা সমাজে যেগুলো হচ্ছে এবং মোরাল ভ্যালুর উপর তিনি কিন্তু লিখেছেন, ঠিক আছে? হিজ প্রোজ অফেন রিফ্লেক্টস হিজ লাভ ফর রুরাল ইংল্যান্ড অ্যান্ড হিজ ডিজায়ার টু প্রিজার্ভ ইটস বিউটি অ্যান্ড ট্র্যাডিশন। যেহেতু তিনি কান্ট্রি সাইড খুব পছন্দ করতেন, তো তার লেখার মধ্যে কিন্তু এই মানে ইংল্যান্ডের কান্ট্রি সাইড বারবার উঠে এসেছে এবং সেই কান্ট্রি সাইডের প্রতি তার যে ভালোবাসা বা তার যে কি বলবো পছন্দ, সেটা কিন্তু বারবার তিনি তার লেখার মাধ্যমে এক্সপ্রেস করেছেন, ঠিক আছে? অলদো হিজ প্রোজ স্টাইল ইজ নট হাইলি ডেকোরেটিভ, ইট ইজ অনেস্ট অ্যান্ড থটফুল, ঠিক আছে? তার পোয়েট্রির মতো তার প্রোজ কিন্তু অতটা ডেকোরেটিভ ছিল না, অতটা ফেমাসও হয়নি, বাট এটার মধ্যে অ্যাটলিস্ট অনেস্টি ছিল, অ্যাটলিস্ট এগুলো থটফুল, ঠিক আছে? হিজ ওয়ার্ডস হ্যাভ এ কাম রিফ্লেক্টিভ টোন মাচ লাইক হিজ পোয়েট্রি। মানে হয়তো তার লেখাটা অত বেশি ডেকোরেটিভ না তার প্রোজগুলো, কিন্তু তার প্রোসের মধ্যে আমরা তার পোয়েট্রির মতো রিফ্লেক্টিভ টোন এবং কামনেস কিন্তু দেখতে পাই, ঠিক আছে? দে রিভিল দ্য সেম মোরাল সিরিয়াসনেস অ্যান্ড লাভ ফর নেচার দ্যাট ডিফাইন ইটস ভার্স। তো তিনি তার ভার্সগুলো থ্রুতে, তার পোয়েমগুলোর থ্রুতে যেরকম নেচারকে তিনি এক্সপ্রেস করেছেন, যেরকম মোরাল সিরিয়াসনেসকে তিনি রিভিল করেছেন, তেমনই তার প্রোসের মাধ্যমে তিনি কিন্তু এই মোরাল ভ্যালু, মোরাল সিরিয়াসনেস, নেচার এগুলোকে তিনি প্রকাশ করেছেন, ঠিক আছে? ইন কনক্লুশন, ওয়ার্ডসওয়ার্থ প্রোস ওয়ার্কস আর ভ্যালুয়েবল বিকজ দে এক্সপ্লেইন দ্য থিওরি বিহাইন্ড হিজ পোয়েট্রি। যেহেতু তিনি তার প্রোসের মধ্যে তার পোয়েট্রি লেখার পেছনের যে কারণ বা তার পোয়েট্রি লেখার যে বিশেষত্ব বা তার পোয়েট্রি লেখার পেছনে তার যে থিওরি, সেটা তিনি কিন্তু তার প্রোসের মাধ্যমে তুলে ধরেছেন। দে হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড রোম্যান্টিসিজম অ্যান্ড পোয়েটস ভিশন অফ লাইফ। তার যে প্রোস ওয়ার্কগুলো আছে সেখান থেকে কিন্তু আইডিয়া পাওয়া যায় তার পোয়েট্রিগুলোর মেন কনসেপ্ট বা তার পোয়েট্রিগুলো লেখার পেছনে মেন আইডিয়া, এবং এই যে রোম্যান্টিসিজম বিষয়টা কিন্তু তার প্রোস ওয়ার্ক থেকেই রিডাররা জানতে পারে, এবং তার নিজের জীবন সম্পর্কে তার যা দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু তার প্রোস ওয়ার্কের মাধ্যমে রিডাররা জানতে পারে, ঠিক আছে? হিজ প্রোস ইজ সিম্পল বাট রিচ ইন আইডিয়াস, মেকিং ইট ইম্পর্টেন্ট ফর বোথ লিটারেচার অ্যান্ড ফিলসফি। তো হয়তো পোয়েট্রির মতো তার প্রোস অতটা ফেমাস নয়, অতটা ডেকোরেটিভ নয়, ভীষণ সিম্পল আইডিয়ায় তিনি লিখেছেন, কিন্তু লিটারেচারের ক্ষেত্রে এবং ফিলসফি দুটোর ক্ষেত্রেই কিন্তু তার প্রোস ওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট এই জন্যই যে তিনি যেহেতু একজন পোয়েট, মানে তিনি অ্যাজ এ পোয়েট তিনি বেশি ফেমাস, তার পোয়েট্রি লেখার পেছনে তার থিওরি কিন্তু তার প্রোস ওয়ার্ক থেকে জানতে পারা যায়, এবং এই রোম্যান্টিক মুভমেন্ট এবং রোম্যান্টিসিজম তার থ্রুতেই কিন্তু শুরু হয়েছিল, যার জন্য তার প্রোস ওয়ার্ককেও যথেষ্ট অ্যাপ্রিসিয়েট কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আচ্ছা, তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং তোমাদের কোর্স ফি কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল হচ্ছে 1199, সেখানে তোমাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট করে তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 599, ঠিক আছে? চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক